Okay, Assalamu alaikum and very warm welcome to everyone. রাজশাহী ইউনিভার্সিটি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের বিশেষ সেশনে স্বাগত জানাচ্ছি। রিসার্চ ফ্রম জিরো অ্যান ওপেন কিউএ সেশন উইথ অ্যান এক্সপার্ট। সো আজকের সেশনে আমাদের সাথে রয়েছেন একজন অসাধারণ রিসার্চ পার্সন, যিনি গবেষণা নিয়ে শিক্ষার্থীদের জন্য একজন অনুপ্রেরণা বলতে গেলে। সো স্পিকারকে আমরা সবাই চিনি। Our honorable speaker for tonight is MD এনায়েত চৌধুরী। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন এ গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং সেকেন্ড ইয়ার পিএইচডি স্টুডেন্ট হিসাবে গবেষণা করছেন। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েটের ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লড ম্যানেজমেন্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সো রিসার্চ মেথোডোলজি, সায়েন্টিফিক থিঙ্কিং এবং ডাটা ড্রিভেন অ্যানালাইসিস সব ক্ষেত্রে তার গভীর দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে, সেটা আমরা সবাই জানি। বিশেষ করে যারা রিসার্চ জার্নি একদম জিরো লেভেল থেকে শুরু করতে চান, তাদের জন্য একটি পারফেক্ট গাইডলাইন হতে যাচ্ছে আজকে। সো আর দেরি না করে আমি সরাসরি চলে যাচ্ছি এনায়েত চৌধুরী ভাইয়ের কাছে। সো ওয়েলকাম এনায়েত ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমার কথা শোনা যাচ্ছে, রাইট? জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের অনুষ্ঠানের হোস্টকে এত সুন্দর করে আমার ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। এবং আমি চেষ্টা করি আসলে বাংলাদেশের স্টুডেন্টদের যাতে রিসার্চ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন, ইনিশিয়াল যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর যাতে সবাই জানে এবং সামনে আগায় যেতে পারে। কারণ আমার কাছে অনেক সময় মনে হয় যে অনেকেই শুরুর দিকের জার্নিটাতে কিভাবে শুরু করতে হবে এই ব্যাপারটা সম্পর্কে জানে না দেখে আর রিসার্চ শুরু করে না এবং সামনে আগায় না। তো একটা যে কোনো ভার্সিটি বলি, বাংলাদেশের স্টুডেন্টদের রিসার্চ পেপার পাবলিশ করার সাথে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং ভালো হওয়া জড়িত। যখনই কোনো একটা পেপারে কোনো একজন অথরের নামের নিচে একটা আহ, বাংলাদেশের ইউনিভার্সিটির নাম থাকে, বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন থাকে, সেইটা ওই ভার্সিটির র্যাঙ্কিংকে গ্লোবাল র্যাঙ্কিংয়ের হিসাবে উপরে উঠায় নিয়ে যায়। বাংলাদেশের ভার্সিটির র্যাঙ্কিং কেন নিচে, কেন নিচে, কেন এমআইটি স্ট্যানফোর্ডের মতো না, এরকম অনেক প্রশ্ন আহ, আমাদের থাকে। বাট কিভাবে র্যাঙ্কিংকে উপরে উঠাইতে হয় এই জিনিসটা সম্পর্কে ইনিশিয়ালি অনেকের আইডিয়া থাকে না স্টুডেন্টদের। তো আপনাদের রিসার্চ পেপারই কিন্তু আপনাদের ভার্সিটিকে, বাংলাদেশকে গবেষণার ক্ষেত্রে উপরে উঠাবে। এইটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। ঠিক আছে? আহ, এখন ব্যাপারটা হচ্ছে, আমি আমি জেনারেলি সবাইকে যেটা যেটা যেই কথাটা দিয়ে আমি শুরু করি, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি যে যদি ফেসবুকে আপনারা লাইভটা শেয়ার করে থাকেন, আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিলেই হবে। আমি আমার পেজ থেকে শেয়ার করতে চাই আসলে, মানে আমি চাই যে হচ্ছে যে অডিয়েন্সও দেখুক এটা, আম, যদি শেয়ার করা হয় আর কি। যাই হোক, আমি সবার প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করি, আপনাদের সবাইকেই কিন্তু আম, আহ, একটা থিসিস করতে হয়, ব্যাচেলারে থিসিস করতে হয়, মাস্টার্সে থিসিস করতে হয়। সো ওই থিসিসটার মধ্যেই কিন্তু আমরা এক ধরনের রিসার্চ করি। সো ওই থিসিসটা যখন সবাই করে ফোর্থ ইয়ারে ওঠার পরে, তখন হঠাৎ করে সবাই আসলে গবেষণা সম্পর্কে এই নামটা শুনে যে রিসার্চ করা লাগবে, আমার তো এখন একটা থিসিস লেখা লাগবে, যেটার একটা ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউ থাকে, ওয়াও এগুলো আবার কি জিনিস, এগুলো তো জানি না, এতদিন কোনোদিন শুনি নাই। সো ফোর্থ ইয়ারে ওঠার পরে সবাই একটা অথৈ সাগরে পড়ে। রাদার দেন আপনি চিন্তা করেন আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে এই টার্মগুলো শুনে আসতেছেন যে লিটারেচার রিভিউ নামে একটা টার্ম আছে, জার্নাল পেপার নামে টার্ম আছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর কি, সাইটেশন কি, রেফারেন্স কি, প্রত্যেকটা জিনিস দিয়ে কি বোঝায়, এইগুলো আপনি শুনে আসতেছেন। অ্যান্ড দেন আপনি ফোর্থ ইয়ারে যে আপনার রিসার্চ শুরু করলেন। কোন সিনারিওটা ভালো? হঠাৎ করে অথৈ সাগরে পড়া ভালো, নাকি আমি শুরু থেকে জেনে জেনে এসে পড়তেছি, সেইটা ভালো? অবশ্যই সেকেন্ড সিনারিওটা। তো বাংলাদেশের স্টুডেন্টদের অনেকেই ওই অথৈ সাগরে পড়ে ফোর্থ ইয়ারে উঠে। এ- এই জায়গাটা যাতে না হয় সেটা ব্রেক করার জন্যই আমি আসলে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, অনেক ইউনিভার্সিটি আমার সাথে কাজ করতেছে, সো তাদের সাথে আমি বেসিক রিসার্চ ওয়ার্কশপটা করতেছি যে অ্যাকচুয়ালি রিসার্চ জিনিসটাকে এবং এটা কেন দরকার লাগে। আহ, তো প্রথম কথা যেটা বললাম যে আপনাদের থিসিস বা রিসার্চ যেটা আপনারা ফোর্থ ইয়ারে করবেন, ওইটার জন্য প্রথমে আপনার রিসার্চ করা লাগবে, এই ব্যাপারগুলো জানা লাগবে। আর সেকেন্ডলি আপনারা যদি হায়ার স্টাডিজের জন্য বাইরে যান, তখন কিন্তু এই
রিসার্চ আপনার মাস্ট লাগবেই, মানে কাইন্ড অফ আপনি যদি রিসার্চ পেপার থাকে, আরেকটা স্টুডেন্ট যার রিসার্চ পেপার নাই বা রিসার্চ করেই নাই সে সারা জীবনে, তার সাথে আপনার আকাশ পাতাল তফাৎ থাকবে। আমি আবার এখানে একটু জোর দিব যে রিসার্চ পেপার কিন্তু থাকা লাগবে পাবলিশ করা অবস্থায়, এরকম না হইলেও হবে। আপনার থিসিস দিয়েও কিন্তু আপনি অনেক ভালোভাবে আপনার নিজেকে প্রফেসরের কাছে প্রেজেন্ট করতে পারবেন, বা যেই প্রফেসরের কাছে অ্যাপ্লাই করতেছেন তাকে দেখাইতে পারবেন যে দেখেন আমার এই থিসিস পেপার আছে, আপনি এইখান থেকে আমার রিসার্চকে জাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা অনেকে যেটা করে, থিসিস থেকে হচ্ছে যে জার্নাল পেপারের মধ্যে সাবমিট করছে, ওই রিভিউতে থাকা ড্রাফটটাও হচ্ছে সে প্রফেসরকে দেখাইতে পারে। সো ইভেন আপনার রিসার্চ পাবলিশড হয় নাই কোনো জায়গায়, জাস্ট ড্রাফট অবস্থায় আছে কিংবা থিসিস অবস্থায় আছে, এইটাও আপনি বিভিন্ন জায়গাতে অ্যাটলিস্ট দেখাইতে পারবেন, এটার প্রুফ হিসেবে যে অ্যাজ আ রিসার্চার আপনি কতটা ভালো, অ্যাজ আ গবেষক আপনি কতটা ভালো। আমি এখন একদম বেসিক থেকে শুরু করি। মানুষ গবেষণা কেন করে? আমরা ছোটবেলা থেকে এইচএসসি এসএসসি লেভেলে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন সূত্র পড়ছি। গ্র্যাভিটেশন, মহাকর্ষ অভিকর্ষ, নিউটনের সূত্র, আইনস্টাইনের সূত্র, হ্যান ত্যান হাবিজাবি বহুত কিছু পড়ছি। এইগুলো আমাদের বইয়ে কিন্তু হঠাৎ করে একদিনে আসে নাই। এইগুলা প্রথমে এই সায়েন্টিস্টরাই একটা জার্নাল পেপারে পাবলিশ করছে, যখন এটা তাদের একদম হাইপোথিসিস থেকে জিনিসগুলা আস্তে আস্তে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হওয়া শুরু করছে। সো এই তারপরেই কিন্তু হচ্ছে এই জিনিসগুলো যখন আস্তে আস্তে অনেক বেশি স্টাবলিশড, যে অভিকর্ষ মানে অবশ্যই কিছু একটা আছে, এটা ছাড়া অন্য এটা কোনোভাবে ভুল প্রমাণ করার কোনো সাধ্য নাই, তখন এগুলো আমাদের টেক্সট বুকে চলে আসছে। সো এই যে গবেষণার জিনিসটা, এটা পুরো মানব সভ্যতাকে দাঁড় করায় রাখছে। আমি বলতেছি না আপনাদেরকে নিউটন লেভেলের অভিকর্ষ আবিষ্কার করতে হবে, মহাকর্ষ আবিষ্কার করতে হবে, রিলেটিভিটি আবিষ্কার করতে হবে, তাইলেই আপনারা শুধু রিসার্চ পেপার পাবলিশ করতে পারবেন, ব্যাপারটা এমন না। বিভিন্ন ফিল্ডে মানুষ বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করে, যেমন আমার কারেন্ট রিসার্চ কি, আমি কম্পাউন্ড ফ্লাড নিয়ে গবেষণা করি। কম্পাউন্ড ফ্লাড জিনিসটা কি? বর্তমান যুগে বন্যা বা ফ্লাডের ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যাইতেছে। এখনকার বন্যাকে আমরা যেভাবে দেখি, আগে আমরা সেভাবে দেখতাম না। এখনকার বন্যাকে তাইলে কিভাবে দেখি? আমাদের যখন উপকূল অঞ্চলে কোনো একটা সমুদ্র থেকে পানি উপরের দিকে উঠতে থাকে, তখন যে বন্যাটা হয়, এখানে চারটা জিনিস একসাথে কাজ করতে পারে মেইনলি। এক হচ্ছে আমাদের যে জোয়ার ভাটা, যখন জোয়ার বেশি হয়, তখন যদি পানি এমনিই উপরের দিকে থাকে, যারা উপকূল অঞ্চলে থাকেন তারা খুব ভালো জানবেন। আম, তারপরে এই যে জোয়ারের সময়টাতে যখন একটা সাইক্লোন আসলো, একদম জোয়ারের টাইমে, জোয়ার তো প্রতিদিনই হইতেছে, 12 ঘন্টা ইয়াতে জোয়ার হইতেছে। সো জোয়ারের একদম ওই টাইমটাতে একটা হঠাৎ সাইক্লোন আসলো। সাইক্লোন আসলে তো সে আরো বেশি পানি নিয়ে পানিরে উপরে উস্কায় দেয়। দেন মনে করেন উপর থেকে নদীর পানি আসতেছে অনেক বেশি, ধরেন ভারতের নদীগুলা থেকে, যেগুলো আপস্ট্রিমে আছে, ওই নদীগুলা থেকে ওই সময় পানি আসলো। প্লাস চিন্তা করেন বৃষ্টি হইলো। এই চারটা জিনিস একসাথে কাজ করলো। তো এই চারটা জিনিস নিজেদের মধ্যে বিভিন্নভাবে কাজ করে। আম, একজন একটু পরে আসে, আরেকজন একটু আগে আসে, এইভাবে করলে ফ্লাড কিন্তু বা বন্যাটা কিন্তু হচ্ছে বিভিন্ন মাত্রা পায়। তো এইগুলার বিভিন্ন রেসপন্সিবিলিটি আছে, মানে এরা হচ্ছে যে এই বন্যাটার জন্য দায়ী। তো কে কতটুকু দায়ী, এটাও মানে এই যে চারটা ক্রিমিনালকে আমি বললাম, চারজন ক্রিমিনাল আছে বন্যার পিছনে, এই চারজন ক্রিমিনালের কে কতটুকু অপরাধী, এইটা কোয়ান্টিফাই করা, মাপা, যে এক্স্যাক্টলি নাম্বার দিয়ে দেখানো, এটার জন্য আমি শাপলি ভ্যালু মেথডটা ইউজ করি। এটাকে গেম থিওরির একটা কনসেপ্ট। সো এইটা আমি নতুন করে ইন্ট্রোডিউস করছি, এইটা আমার কারেন্ট রিসার্চ অ্যাট ইউটি অস্টিন। এটা এখনো পাবলিশড হয় না, এটা এখনো রিভিউতে আছে জার্নালটা। যদি পাবলিশড হইতো তাহলে আমি আপনাকে লিঙ্ক পাঠাইতাম। সো আমার কারেন্ট রিসার্চ হচ্ছে এইটা নিয়ে। সো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো, ধরেন আমি আজকে এই জায়গাতে দাঁড়ায় আছি, আজকের এই জায়গায় বন্যার জন্য কোন জিনিসটা আসলে দায়ী, এটা কি জোয়ার ভাটা দায়ী, নাকি সাইক্লোন দায়ী, নাকি নদীর পানি দায়ী, নাকি বৃষ্টি দায়ী, এটা আমি ডাইরেক্টলি বলতে পারবো। সো এই যে একটা নভেল আইডিয়া, নতুন একটা আইডিয়া যেটা হয়তো আগে কেউ এক্সপ্লোর করে নাই, এই জিনিসটা এই জিনিসটাই হচ্ছে রিসার্চ। আমি বলতেছি না আমি রিলেটিভিটি আবিষ্কার করছি, আমি হয়তো খুব ছোট, ওই তুলনায় খুব ছোট একটা জিনিস আবিষ্কার করছি, বাট এটা সাইন্টিফিক ফিল্ডে নতুন, এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে এটা। আমরাই অলরেডি অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি সামনে এই জিনিসটার। সো বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। সো আমি বলতেছি না যে আপনারা প্রথমেই একদম আপনারা এই লেভেলের নভেল আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। প্রথম দিকে আপনার আস্তে আস্তে আগাইতে হবে আর কি, এটাই বুঝাইতে চাইতেছে, আস্তে আস্তে আগাইতে হবে। আচ্ছা, আমি জাস্ট ছোট্ট করে আরেকবার একটু লাস্ট জিজ্ঞেস করব, আমাদেরটা কি কোনো ফেসবুক লাইভ হইতেছে নাকি হইতেছে না? হোস্ট সাহেব না প্লিজ ভাইয়া, একটু বলেন যদি। হচ্ছে না, লাইভ হচ্ছে না।
লাইভ হচ্ছে না, প্লিজ আমাকে একটু কাইন্ডলি আগে বললেই হয়তো, আমি এতবার জিজ্ঞেস করতাম না। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, জার্নাল পেপার হচ্ছে এই ব্যাপারগুলো, যেমন আমি একটা জার্নালের মধ্যে একটা সাবমিট করছি। জার্নাল জিনিসটা কি হচ্ছে, এইটা আমরা যেমন সংবাদপত্রে আমাদের নতুন কোনো আর্টিকেল যদি হইতো, সেটা আমরা সংবাদপত্রে পাবলিশ করি, দেখি, সংবাদপত্র পড়ি। তো সায়েন্টিফিক গবেষণা তো আর সংবাদপত্রে প্রকাশ করা যায় না, এইটাকে একটা বৈজ্ঞানিক জায়গায় প্রকাশ করতে হবে প্রকাশনা হিসেবে। তো ওইটাই হচ্ছে সায়েন্টিফিক জার্নাল। সো এই সায়েন্টিফিক জার্নাল কোথায় পড়তে পাওয়া যায়, আপনাদের কোশ্চেন থাকতে পারে এটা। সো এইটার জন্য আপনারা যাবেন হচ্ছে, আমি চ্যাটের মধ্যে দিয়ে দিতেছি, মিটিং গ্রুপ চ্যাট, ওকে, গুগল স্কলার। গুগল স্কলারে যাবেন, আরেকটা জায়গা আছে সেটাকে বলে রিসার্চ গেট। রিসার্চ গেট, হ্যাঁ, এই দুইটা জায়গাতে গেলে আপনারা মানে বিভিন্ন টপিক নিয়ে সার্চ দিতে পারেন। যেমন গুগলে যেরকম আমরা কোনো কিছু একটা নিয়ে সার্চ দেই, তো গুগল স্কলারে গেলে আপনি সায়েন্টিফিক জার্নাল পেপার আর্টিকেল এইগুলো পাবেন। তো গুগল স্কলারে যে আপনি কি সার্চ দিবেন, মনে করেন আমি কম্পাউন্ড ফ্লাড নিয়ে ইন্টারেস্টেড, তো আমি লিখবো কম্পাউন্ড ফ্লাড। তো ওইখানে গেলে আপনি বিভিন্ন কম্পাউন্ড ফ্লাড রিলেটেড কত 10 বছরে, 25 বছরে, 50 বছরে যত রিসার্চ পেপার আসছে, সব রিসার্চ পেপারের লিস্ট আপনি পেয়ে যাবেন। তো এইভাবে করে আমরা পেপার পড়তে পারি। আমরা চাইলে নতুন পেপার, কি কি পেপার অলরেডি পাবলিশড হয়েছে, এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারি, পড়তে পারি। তো আম, এটাই আর কি। তো এইভাবে করে আমরা নতুন জার্নাল পেপারের সাথে পরিচিত হই। এই যে আমি কম্পাউন্ড ফ্লাড নিয়ে এখন কাজ করতেছি, নতুন আইডিয়া আছে আমার, এটা তো আর একদিনে হয় নাই, হঠাৎ করে হয় নাই। আমার প্রফেসর এখানে কাজ করেছে, প্রফেসর প্রচুর পেপার পড়ে, আমিও প্রচুর পেপার পড়ি, সব মিলায় আমরা দুইজন মিলেই হতেছে এই আইডিয়াটা ডেভেলপ করছি। সো এটাই হচ্ছে আমার পিএইচডির প্রথম কাজ। তো এইভাবে হচ্ছে মানুষ নতুন গবেষণা, নতুন রিসার্চ আইডিয়া নিয়ে কাজ করে। তো এখন কথা হচ্ছে, রিসার্চ পেপার কিন্তু হচ্ছে দুই ধরনের আছে। একটা হচ্ছে এই যে জার্নাল পেপার যেটা বললাম, আর একটা হচ্ছে কনফারেন্স পেপার। যদি আমি আপনাদের জায়গায় হইতাম, আমি ফার্স্ট ইয়ার থেকে শুরু করতাম রিসার্চ নিয়ে। ধরেন আমি ফার্স্ট ইয়ারে রিসার্চ জিনিসটা কি, যে জার্নাল পেপার, কনফারেন্স পেপার, এই জিনিসগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করতাম, কিছু পড়ার চেষ্টা করতাম। কারণ ফার্স্ট ইয়ারে হয় কি, মানুষের কোনো এক্সাক্ট ভিত্তি নাই যে আমি কোন দিকে যাব। অনেক দিকে মানুষের ইন্টারেস্ট যাইতে পারে। যেমন আমার এখন পুরা ইন্টারেস্ট কোন জায়গায়, আমার ইন্টারেস্ট ফ্লাডে। আমি কিন্তু ব্যাচেলর করছি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওইখানে আমি ফ্লাড নিয়ে কাজ করছি, নদীর স্ট্যাবিলিটি, মাটি, এইসব নিয়ে কাজ করতাম, স্লোপ স্ট্যাবিলিটি অ্যানালিসিস নিয়ে কাজ করতাম। তো ওইটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল। পরে আমার মাস্টার্স যেটা, ওটা হয়েছে ফ্লাডের উপর, আমি ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টে ছিলাম। দেন এখন আমি যেটা নিয়ে কাজ করি সেটা কোস্টাল ফ্লাডিং, আগে ছিল যেটা ফ্ল্যাশ ফ্লাড। সো বিভিন্ন সময় আপনার ইন্টারেস্ট চেঞ্জ হবে, আপনার কাজ চেঞ্জ হবে, ওইটা নিয়ে আপনি টেনশন করবেন না। কিন্তু আপনি ট্রাই করবেন যে প্রত্যেক বছর বছর যাতে আপনার রিসার্চ পেপারের কাজ হয়, আপনার কাজ আগায়, এইটা ট্রাই করতে হবে। সো ফার্স্ট ইয়ার থেকে আমি চেষ্টা করতাম কোনো কনফারেন্সগুলোর কনফারেন্সগুলোর পোস্টার সেশনগুলো অ্যাটেন্ড করতে, বা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক কনফারেন্স হয়, প্রত্যেকটা কনফারেন্স আমি অ্যাটেন্ড করার ট্রাই করতাম। এবং সেইখানের পোস্টার সেশনগুলোতে যা যা দেখতাম, কারেন্ট রিসার্চ আসলে কোন কোন জিনিস নিয়ে হইতেছে, এগুলো একটু বোঝার চেষ্টা করতাম। প্রথম দেখাতে আপনার অনেক কঠিন লাগবে যে ওয়াও, এগুলো জিনিসগুলো কি। এখন তো ভাই চ্যাট জিপিটি এসে পড়ছে। আমি যখন রিসার্চ করতাম তখন তো চ্যাট জিপিটি, মানে আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম, আমি 2015-তে জয়েন করছি, মানে ঢুকছি বুয়েটে অ্যাজ এ ব্যাচেলার স্টুডেন্ট। তো তখন চ্যাট জিপিটি ছিলই না, তখন আমাদের হাতে কিছুই ছিল না। আপনারা এখন জাস্ট একটা পোস্টারের ছবি তুলবেন, ছবি তুললে চ্যাট জিপিটিতে বলবেন এটা আমাকে 5 বছরের একটা বাচ্চার মতন বুঝায় দাও, ও সুন্দর করে আপনারা বুঝাই দিবে। সো আপনাদের হাতে সব অস্ত্র আছে, আপনারা কেন ইউজ করবেন না? আহ, তো আহ, কঠিন লাগলে চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, যারই মন চায় তারা জিজ্ঞেস করেন, সে আপনারা সহজ করে বুঝাই দিবে। আহ, এবং আপনার যদি মনে হয় যে না, আপনার এই টপিকটাতে ইন্টারেস্ট লাগতেছে, আপনি ওরে বলেন যে আরো আমার এরকম কিছু রিসার্চ পেপার দেখাও। তারপরে আপনি আরো রিসার্চ পেপার ওর দেখাইলে ওই লিঙ্কগুলোতে যা যা পড়লেন। আগে তো চ্যাট জিপিটি যেটা করতো, উল্টাপাল্টা নিচে বানায় বানায় রেফারেন্স দিত। এখন এই প্রবলেমটা ওরা 5.1 আসার পরে এটা কাটায় উঠছে। সো এখন অ্যাকচুয়াল পেপার ওরা, মানে 5.1-এর আগে থেকেই কাটায় উঠছে, বাট এখন অ্যাকচুয়াল পেপার আপনারা পাবেন। চ্যাট জিপিটি বলেন, জেমিনাই, জেমিনাই তো আগে থেকে মোটামুটি ভালোই ইয়া করে, কারণ ওদের গুগল স্কলার আছে। সো এটাই আর কি। আপনার রিসার্চ পেপার যদি আপনি পড়তে চান, আপনার যদি আগ্রহ থাকে, আপনাকে সময় দিতে হবে এখানে, এটা একটা মাস্ট। সময় দেওয়া লাগবে এইখানে রিসার্চের পিছনে। প্রতিদিন অ্যাটলিস্ট আপনি ধরেন 5 ঘন্টা এই রিসার্চের পিছনে পড়া, মানে 5 ঘন্টা আমি বলতেছি না, টেবিল চেয়ারেই পড়া লাগবে। আপনি যখন বাসের মধ্যে আছেন, মোবাইলে পেপার পড়েন, তো ওই সময়গুলা আপনি কাজে লাগাইতে পারেন। আমি রিসেন্টলি গতকালকে আমি একটা অ্যাপ ডাউনলোড করছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সিম্পল টাইম ট্র্যাকার, এটার নামই হচ্ছে সিম্পল টাইম ট্র্যাকার। তো এইখানে হচ্ছে
কি হয়, ধরেন আমি আপনাদের সাথে ওয়ার্কশপে বসছি, ওয়ার্কশপে বসার আগে আমি একটা টাস্কের মধ্যে জাস্ট ক্লিক করলেই হয় যে আমি এই কাজটা কতক্ষণ করতেছি, এটা ট্র্যাক থাকে। তো আমার প্রতিটা দিনে আমি কোন কোন কাজ করতেছি এটা ট্র্যাক করতে পারতেছি। আমি সিম্পল টাইম ট্র্যাকার, এটা গুগল প্লে স্টোরে পাবেন। ওরা আমার স্পন্সর করে নাই, এটা ফ্রি ফ্রি অ্যাপ এটা একটা। এই জন্য আমি বলতেছি, বাট আপনাদের কাজে লাগবে আমার কাছে মনে হয়। সো আপনি যদি ট্র্যাক করেন যে আপনি প্রতিদিন ধরেন পেপার পড়তেছেন, পেপার পড়লে আপনি জাস্ট ক্লিক করবেন যে আপনি পেপার পড়তেছেন, দেন আপনি আবার যখন শেষ করবেন তখন স্টপ করে দিবেন, শেষ একটা স্টপ ওয়াচের মতন হয়ে থাকলো। তো সারাদিন পর আপনি দেখতে পারবেন যে আপনি পেপার পড়ার পিছনে কতক্ষণ টাইম দিলেন। সো ওইরকম করে ধরেন 5 ঘন্টা দরকার নেই, 1 ঘন্টা টাইম দেন, আধা ঘন্টা টাইম দেন, মানে প্রতিদিন কিছু না কিছু করেন, পড়েন। সো এইভাবে করতে করতেই আপনার একটা ইন্টারেস্ট বিল্ড হবে যে না আমি এই রিলেটেড কাজই করতে চাই। এইটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আপনার মেন্টর খোঁজা। মেন্টর খুঁজবো, মেন্টর কাদেরকে খুঁজবো? এমন হইতে পারে যে যে বড় ভাই বড় আপুরা যারা অলরেডি রিসার্চ পেপার নিয়ে কাজ করছে, যারা অলরেডি রিসার্চ পেপার পাবলিশ করছে বা অলরেডি করতেছে কাজ, তাদের সাথে কথা বলা যে আপনি কিভাবে ইন্টারেস্টটা পাইলেন বা আপনার কাজটা কি একটু শুনি। অনেকের সাথে কথা বলবেন, আপনি অনেকে জানবেন, শুনবেন যে কোন রিলেটেড কাজ আপনার জন্য বেশি আম, আগ্রহ দিতেছে আপনাকে। তো ওইভাবে করে হচ্ছে আপনি ওই বড় ভাই আপুদের সাথে কন্ট্যাক্ট করবেন, নেটওয়ার্ক বাড়াবেন। এটা লিঙ্কডইনে হইতে পারে, ফেসবুকে হইতে পারে, ইমেইলে হইতে পারে, তাদের সাথে মিটিং সেট করেন। আমি হইলে আপনাদের জায়গায় হইলে যেটা করতাম, আমার ভার্সিটির আমার ডিপার্টমেন্টের যতজন ফ্যাকাল্টি আছে সবার গুগল স্কলার প্রোফাইলে যায় যায় তাদের যত পেপার আছে অ্যাটলিস্ট লাস্ট 5টা পেপার, একদম রিসেন্ট 5টা পেপার আমি পড়ে ফেলার ট্রাই করতাম। তো ওইটা পড়ার পরে দেন আমি বুঝতে পারতাম যে কার সাথে আসলে আমার কাজ যায়, কার কাজে আমি ইন্টারেস্ট পাইতেছি অনেক বেশি। সো তার সাথে আমি ডিরেক্টলি মিটিং সেট করে তার সাথে আমি কথা বলতাম। কথা বললেই আমার মোটামুটি আস্তে আস্তে অনেকের সাথে কথা বললে ক্লিয়ার হয়ে যেত যে কিভাবে আমার এখন আগানো উচিত। সো তারাও অনেক আপনাকে সাজেশন দিবে, আপনিও আস্তে আস্তে আগাবেন। সো এই জিনিসগুলো যে দেখেন, এগুলো কিন্তু সময়ের ব্যাপার। এগুলো যদি আপনি একদম ফোর্থ ইয়ারে যা শুরু করেন তখন কিন্তু জিনিসটা, জিনিসটা হ্যাঁ সুপারভাইজার তখন থাকবে, একটা সুবিধা আছে, কিন্তু যদি আগে থেকে শুরু করেন তাইলে কিন্তু আপনার আস্তে আস্তে ওই সময়টা সহজ হবে এবং আপনার হয়তো ফোর্থ ইয়ার শেষ হইতে হইতে আপনার একটা রিসার্চ পেপার পাবলিশড অবস্থায় থাকবে। বা যেই স্যারের সাথে আপনি ধরেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে কাজ করতেছেন তার আন্ডারেই আপনি আপনার ব্যাচেলার থিসিস করলেন, তার আন্ডারে সেই আপনার সুপারভাইজার থাকলো। সো যেই কাজ আপনি ফোর্থ ইয়ারে যে মাত্র 1 বছরে করতেন সেটা হয়তো আপনি 2-3 বছর ধরে করতেছেন, তাইলে বুঝেন আপনার কাজের কোয়ালিটিটা কতটা ভালো হবে এবং সেটা পেপার পাবলিশ করলে সেটা কত ভালো হবে। তো অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে আমার ভার্সিটিতে তো এরকম কোনো স্যার নাই যে রিসার্চ পেপার পাবলিশ করছে। এটা আসলে ভুয়া কথা, সব ভার্সিটিতেই টিচাররা অবশ্যই পেপার পেপার পাবলিশ করে এমন কেউ না কেউ আছে। সো তাদের সাথে খুঁজে পাইতে হবে, তাদের কন্ট্যাক্ট করতে হবে। তো আর যদি না পান তাইলে যেটা করতে হয়, অন্য ভার্সিটির গ্রুপের সাথেও অ্যালাইন অ্যালাইন করতে পারেন। আপনি অন্য ভার্সিটিতে কে কাজ করতেছে তা আপনি যে কারো ইমেইল দেন সে রিপ্লাই দিবেই অবশ্যই। আপনি 100টা ইমেল করেন, 100 মানুষটা ইমেল করেন, কোনো সমস্যা নেই, কেউ না 2জন তো রিপ্লাই দিবে অ্যাটলিস্ট। সো ট্রাই করতে হবে, অধ্যবসায়ের মাধ্যমে লেগে থাকতে হবে জিনিসগুলোর পিছনে। তাইলেই আপনার একটা দিন আসবে যখন আপনি রিসার্চ পেপার পাবলিশ করতে পারবেন। বাট জিনিসটা খুব সহজ হবে আমি কখনোই বলবো না, জিনিসটা কঠিন, ডেফিনেটলি কঠিন। এবং আপনারা যখন ট্রাই করবেন, শুরু করবেন, তখনই আস্তে আস্তে আগাবে। একটা জিনিস শুরু না করলে আসলে জিনিসগুলো আগায় না। তো শুরু করার পর আবার ছাইড়া দিলেও আগায় না। আপনি অল্প অল্প করে আগান, সমস্যা নেই, অল্প করে আগান, আধা ঘন্টা পড়েন, 1 ঘন্টা পড়েন, সময় দেন এখানে, অল্প অল্প করে আগান, একদিন অবশ্যই আপনার মানে হচ্ছে যে রিসার্চ পেপারটা পাবলিশড হবে। তো আমি মোটামুটি বললাম এই আমি আমার যে স্পিচ সেটা আমি এইখানেই শেষ করব, কারণ আমার কাছে মনে হয় যে আমি বলতে থাকলে আসলে বলার কোনো শেষ নাই। কিন্তু দেখা যায় যে আমি অনেক অ্যাডভান্স জিনিস নিয়ে কথা বলতেছি, কিন্তু অডিয়েন্স আসলে জানতে চায় খুবই একদম রুট লেভেলের জিনিস, যেটা একদম মানে আমি হয়তো ধরে নিছি যে তারা তো জানেই এরকম। সো আমি আসলে একটু কোশ্চেন আনসার সেশনটাতেই চলে যেতে চাই, আর আমার একটু বের হইতেও হবে। সো আমি এখনই কিউএনএ সেশনটা শুরু করতে চাই যাতে মেজরিটি কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে যেতে পারি। ওকে, ধন্যবাদ ভাইয়া। আহ ওকে, যারা অডিয়েন্স আছেন তারা হ্যান্ড রাইজ করে জাস্ট হচ্ছে ভাইকে কোয়েশ্চেনটা করবেন আপনাদের। আর যদি হ্যাঁ, কোয়েশ্চেন, চ্যাটেও লিখতে পারেন, কিন্তু মানে যারা চ্যাটে লিখতে চান, যে কথা বলবেন না চ্যাটে লিখবেন, তারাও চ্যাটে লিখলেও আমি ওখান থেকে কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। নাফি নাফি আহনাফ রাফিদ হ্যান্ড রেজ করছেন, জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার সালাম। কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের যেহেতু রিসার্চ করার জন্য ফার্স্টে আমার টপিক সিলেকশন শুনলাম না।
টপিক দেন ওই সিলেকশনটা টপিকে যেগুলো ফার্স্টে রিসার্চ করার জন্য। রিসার্চ, জি, টপিক সিলেকশন করতে হয় হ্যাঁ, এবং টপিক সিলেকশনের পরে দেখা যায় যে আমার ওই টপিকে কি কি রিসার্চ হয়েছে এবং ওগুলাতে কি গ্যাপ আছে যেটাকে আমরা রিসার্চ গ্যাপ বলি, তো ওইটা আইডেন্টিফাই হ্যাঁ, হ্যাঁ, করতে হয়। হ্যাঁ, তো রিসার্চ গ্যাপ হ্যাঁ। আইডেন্টিফাই করার জন্য আমি অ্যাকচুয়ালি কিভাবে শুরু করতে পারি, রিসার্চ গ্যাপ প্রসেসটা কি আইডেন্টিফাই অ্যাকচুয়ালি? করার জন্য হচ্ছে আপনাকে প্রথমত হচ্ছে রিসার্চ পেপার প্রচুর পড়তে হবে। মানে আপনি কোনো একটা টপিকে ধরেন এই যে কম্পাউন্ড ফ্লাডে কেউ এর আগে এই যে কন্ট্রিবিউশন নিয়ে কাজ করে নাই তেমন, বা করছে কিন্তু সাপ্লি ভ্যালু নিয়ে কাজ করে না, এই জিনিসটা আমি জানছি কিভাবে? আমি প্রচুর পেপার পড়ছি কম্পাউন্ড ফ্লাড নিয়ে, যত পেপার পাবলিশড হয়েছে এখন পর্যন্ত সব আমার পড়া শেষ। সো এটা কয়টা পেপার হবে? প্রায় 100-150 পেপার হবে। 100-150 পেপার আমি মোটামুটি সব পড়ে ফেলছি। এটা এমন না যে একদিনে পড়ছি আমি। আমার টোটাল আহ শো এক বছর, শো 1 বছর লাগছে মোটামুটি সব পেপার টেপার মানে এমন না যে পেপার পড়ছি দেন রিসার্চ শুরু করছি, এমন না। আমি রিসার্চ করছি, সাথে পেপারও পড়ছি, রিসার্চ করছি, পেপারও পড়ছি, এরকম ভাবে আর কি সাইমultaneously চলছে, কাজ চলছে, পেপারও পড়ছে। তো অমনি করে হচ্ছে যে আইডিয়াটা বিল্ড আপ হয় এবং জানেন যে আম, কোন এক্স্যাক্টলি কোন টপিকে কাজ করতে হবে। সো প্রথম কথা হচ্ছে আপনি আইডেন্টিফাই করেন আপনার ইন্টারেস্ট কোন জায়গায়, দেন আইডেন্টিফাই করেন ওই জায়গায় নভেলটিটা নভেলটিটা কোন জায়গায়, মানে এটাকে আমরা নভেলটি বলি, রিসার্চ গ্যাপ। একটা জিনিস হচ্ছে প্রত্যেক পেপারের ইন্ট্রোডাকশন সেকশন বা লিটারেচার রিভিউর একদম লাস্ট প্যারার আগে আগে বা লাস্ট প্যারাতে ওরা বলে যে ওদের পেপারটা কেন ভালো, ওরা কোন কোন লিমিটেশন অ্যাড্রেস করছে। সো ওইটা আপনি পেপার পড়লে জানতে পারবেন। এবং অলরেডি তারা একটা ফিউচার ওয়ার্ক নামে একটা সেকশন রাখে যে সামনে এই টপিকে কি কি কাজ করা যায়। সো ওই প্যারাটা পড়লেও আপনি বুঝতে পারবেন যে নতুন কোন কাজ এখানে করা যায়। সো এটাই আর কি। আনিকা আশরাফ। থ্যাংক ইউ। আমার, ও, আপনার কি আরেকটা কোশ্চেন ছিল? জি, একটা কোশ্চেন ছিল আর কি। বলেন তো, তাড়াতাড়ি আচ্ছা, বলেন। ওকে, আরেকটা কোশ্চেন আ- হচ্ছে এই যে আমি রিসার্চ পেপার যে পড়ছি, একটা research paper তো অনেকগুলো পার্ট থাকে, অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত ওভার অ্যানালিসিস থেকে। তো কোন পার্টটা কিভাবে পড়া যায়, এটা কি কোনো স্ট্রাকচার্ড মেথড আছে? পড়ার আসলে কোনো স্ট্রাকচার্ড মেথড নাই, পড়া তো পড়তে হবে আপনার লাইন বাই লাইন পুরাটাই। কিন্তু যদি আপনি একটু একটু এক্সপার্ট হন সামনে, তখন হচ্ছে যে আপনি যেটা করতে পারেন প্রত্যেক পেপারের অ্যাবস্ট্রাক্টটা ফার্স্টে পড়বেন, তখন যদি মনে হয় যে ভিতরের জিনিসও পড়া দরকার, আপনি প্রথমে কনক্লুশন পড়বেন। শুরুর দিকে আপনি ইন্ট্রোডাকশন বা পুরো পেপার পড়বেন না, কারণ কনক্লুশনে পুরো পেপারটা একটা সুন্দর সামারি থাকে যে কেন ওরা রিসার্চটা করছে। দেন হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন সেকশনে আইসা ওইটা নভেলটি কি, লিটারেচার রিভিউ লাস্ট সেকশনগুলো পড়বেন। অ্যান্ড দেন হয়তো মেথোডোলজি পার্টটা পড়তে পারবেন পরবর্তীতে, এবং প্রত্যেক ফিগারের ক্যাপশনগুলো পড়বেন, মানে প্রত্যেকটা ফিগার দেখবেন যে কি কি ফিগার, ছবিগুলা দেখবেন আর কি। আমার কাছে মনে হয় এইভাবে আগাইলে ভালো হয়। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাইতে পারি। আনিকা আশরাফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আম, সালাম। আমার কিছু কোশ্চেন ছিল হচ্ছে, সাপোজ আপনি তো বেশ কয়েকটা ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন, তো ইন মাই কেস আমার প্ল্যান হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কিছু নিয়ে কাজ করার, গুড, সাচ এজ গুড। আমি নন স্টেম থেকে স্টেমের দিকে শিফট হব। তো এই জন্য আমি হচ্ছে দেখলাম যে আমার থার্ড ইয়ারে মেডিসিনের কিছু কোর্স আছে, আমি ইসলামিক স্টাডিজ, বাট মেডিসিনের কোর্স থেকে আমি পরবর্তীতে পাবলিক হেলথে শিফট হতে চাচ্ছি। তো এখানে ওয়াও, আমার খুবই ভালো। ডিপার্টমেন্টে হচ্ছে মানে এরকম কোন প্রফেসরের বেশ কিছু গুগল স্কলার প্রোফাইল প্লাস লিঙ্কডইন এরকম মানে তাদের এই রিলেটেড কোনো কাজ নাই। প্লাস অন্য ডিপার্টমেন্টের টিচার সাচ এস ফিশারিজ বা ট্রিপলি ডিপার্টমেন্টের বেশ কয়েকজনের পাইছি, কিন্তু এই রিলেটেড করার কোনো কাজ পাইনি। তো এখন আমার কি করা উচিত, কিভাবে আগানো উচিত? আমি জানি না মানে আহ, আমি জানি না মানে আপনারা আসলে, আমি আমি আসলে এর আগে যতগুলা কেস পাইছি যেখানে সবাই বলে যে হচ্ছে আমার ভার্সিটিতে এরকম কোনো টিচার নাই বা আমি কোনো টিচার পাইতেছি না, আমি পরে নিজে সার্চ দিছি তাদের হয়ে এবং আমি ঠিকই পাইছি। কেমনে জানি পাইছি আমি জানি না, মানে তারা কেন মিস করছে আমি জানি না। এখন আমি ধরে নিতেছি আপনি খুব ভালো মতন সার্চ দিয়েছেন এবং আসলেই আনিকা আশরাফ, আপনার অডিওটা একটু অফ করলে ভালো হয়, মিউট করলে, তাহলে আমার অডিওটা কি শোনা যায়। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি আসলে জানি না যে মানে আম, আম, ওইটাই আর কি, যে কতটুকু ভালো মতন সার্চ দেওয়া হয়েছে, বাট আমি ধরলাম ভালো মতন সার্চ দেওয়া হয়েছে এবং কেউ নাই আপনার ভার্সিটিতে এরকম যারা আপনার ইন্টারেস্টের সাথে মিলে এরকম কাজ করে। আমি হইলে মোস্ট প্রবাবলি আমার ইন্টারেস্ট চেঞ্জ করতাম, যে যেইখানে আমার পেপার পাবলিশ করার পসিবিলিটি বেশি, আমি সেই টপিকে কাজ করা করার চেষ্টা করতাম। কারণ আমার কাছে হচ্ছে আমার আমার ইন্টারেস্ট চেঞ্জ হবে, বিভিন্ন সময় আমার ইন্টারেস্ট বিভিন্ন জায়গায় যাবে।
তার মানে এই না যে ধরেন আমার পেপার পাবলিশ করার অপরচুনিটি যেই জায়গায় বেশি আমি তার সাথে হয়তো কাজ করব, তার আন্ডারে কাজ করবো, হয়তো সেই টপিকটা আমার এক সময় ইন্টারেস্টিং লাগতে পারে। সো এইটা আমি আপনাকে আমি আপনার জায়গায় থাকলে করতাম। আর অথবা সেকেন্ড অপশন আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে অন্য ভার্সিটি, মনে করেন পাবলিক হেলথে, মানে আমি এটাই এখনো মিলাইতে পারতেছি না, পাবলিক হেলথে তো প্রচুর রিসার্চ পেপার পাবলিশ হয়, কেন হচ্ছে তারা রিসার্চ পেপার পাবলিশ করে নাই? বাট জিনিসটা হচ্ছে আমি হয়তো ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটির যে পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি, ওইখানকার ফ্যাকাল্টিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম। এইখানে একটা জিনিস এক্সপেকটেশন রাখা যাবে না যে ফ্যাকাল্টিরা আমারে খুব বেশি দেখায় দিবে বা আমার জন্য কাজ করবে, আমার একদম স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের মতন দেখায় দিবে যে এটা করো এরপরে এটা করো, এরকম কোনো ফ্যাকাল্টি জীবনেও করবে না। আপনারই গুতাইতে হবে ফ্যাকাল্টিরে নিজের থেকে স্বপ্রণোদিতভাবে, যে গুতাইতে হবে ফ্যাকাল্টিকে যে আমাকে নেন, আমি এই কাজ পারি, আমাকে নেন, আমি এই কাজে ইন্টারেস্টেড, আমি করব করব করব, তারে পাগল বানায় ফেলতে হবে। সো যখন সে বুঝবে যে আপনি আসলেই অনেক ইন্টারেস্টেড, তখনই সে আপনারে হয়তো কোনো একটা কাজ দিবে। সো একবার একটা ইমেল দিয়ে বসে গেলেন, রিপ্লাই দিল না, এরকম করলে হবে না। মানে যার সাথে কাজ করতে চান তার সাথে যে কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, এক সপ্তাহ পরে আবার ইমেল দেন, মানে ফলো আপ করার চেষ্টা করেন আর কি। যদি তাও না দেয় তাহলে হয়তো হ্যাঁ, আর বেশি বিরক্ত করবেন না অবশ্যই, যেটা বলবো। বাট এইটা এইটা করতে পারেন আই গেস। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে মেথোডোলজি যে ফলো করে টিচাররা, তারা কোন মেথোডোলজি ফলো করছে এটা আসলে বুঝবো কিভাবে অ্যাজ এ নিউ? কেন, এটা তো পেপারেই থাকে, পেপারেই তো একটা মেথোডোলজি সেকশন থাকে। প্লাস আপনি সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালে গেলে ওরা খুব ডিটেইলে বলে যে ওরা কি কি কাজ করছে, কিভাবে কাজ করছে, ওগুলোতে সব লেখা থাকে। সেম মেথোডোলজি কি ফলো করা যাবে? সেম মেথড ডিপেন্ড করে। যদি সেম মেথডোলজি ফলো করে আপনি নতুন কিছু আবিষ্কার করতেছেন বা দেখাইতেছেন তাইলে অবশ্যই করা যাবে। কিংবা যদি আপনার পেপারটাই হয় যে আপনি নতুন মেথডোলজি নিয়ে আপনার নভেলটি, তাহলে তার সেম মেথডোলজি করা যাবে না। সো ডিপেন্ড করে আপনি কি নিয়ে কাজ করতেছেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম। সাইম কোশ্চেন করছেন, বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি ফিউচার সুযোগ কেমন? অনেক ভালো সুযোগ, এখানে ফান্ডিং অনেক 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 ভালো। সো এইটা 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 হচ্ছে যে মানে বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজিতে প্রচুর ফান্ডিং। আপনারা ডেফিনেটলি যারা যারা আছেন তারা চেষ্টা করেন। আমি ইউটি অস্টিনে আছি, আমাদের এখানে সবচেয়ে বেশি ফান্ডিং এই ফিল্ডে, মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি, মানে বায়োলজি রিলেটেড ফিল্ডগুলোতে আমাদের চেয়ে অনেক টাকা বেশি পায় ওরা। বেশি পায় বলতে জানি না, আমাদের সব মিলে একই টাকা থাকে আর কি। যাই হোক, everyone always says that doing research requires reading a lot of books. বুকস তো বলে না ফারিয়া মাইশা, এটা হচ্ছে পেপার বলে হয়তো, বাট ইন মাই এক্সপিরিয়েন্স ইটস ইজিয়ার টু সার্চ অনলাইন অ্যাকর্ডিং টু মাই ওন ইন্টারেস্ট, whereas books don't always follow the flexibility. So my question is, what is the most effective way to approach reading for research? Is it necessary to read entire books or? আচ্ছা, আমার মনে হয় আপনি একটু ভুল করতেছেন। বই পড়তে আসলে কেউই বলে না, জিনিসটা হচ্ছে রিসার্চ পেপার পড়তে বলে। সো রিসার্চ পেপারের ভিতরে কি কি আছে ওইগুলো আপনি এখন এআই দিয়ে অনেক সহজে বুঝতে পারবেন। সো আমার কাছে মনে হয় ওইটা ওইটা করা বেটার। ধরেন আপনি একটা পিডিএফ ডাউনলোড করলেন, দেন ওই পিডিএফটা আপলোড, চ্যাট জিপিটিতে আপলোড করে জিজ্ঞেস করলেন যে এই পেপারের নভেলটি কি, আমাকে এটা একটু ভালো মতন বুঝায় দাও। তো সে তখন আপনাকে আপনার মতন বুঝাই দিবে আই গেস। এইটা বেটার ওয়ে রিসার্চ পেপার পড়া। Burning Gamer. Is there any book to give step-by-step guide? I know there is ChatGPT, but I prefer book. এই যে দেখেন ফারিয়া মাশার পুরো উল্টা মানুষ, উনি আবার বুক প্রেফার করে, বই প্রেফার করে। ফার্স্টলি আই ওয়ান্ট টু নো ইন হুইচ ফিল্ড আই এম ইন্টারেস্টেড ইন অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, হোয়াট শুড আই ডু? অলরেডি মনে হয় আমি এই কথাটার অ্যান্সার দিছি আমি, যে মানে কোন ফিল্ডে আপনি ইন্টারেস্টেড এটা জানার জন্য কি করবেন। অনেক পেপার পড়তে হবে, ভার্সিটির প্রফেসরদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, দেন আপনি যে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন জায়গায় আপনি কাজ করবেন। অ্যাজ আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ওকে, ইফ আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট, ওকে। আর না, স্টেপ বাই স্টেপ কোনো গাইড নেই। শুনেন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা এসএসসি এইচএসসি পর্যন্ত কোচিং করছেন, প্রাইভেট করছেন, সবাই আপনাকে একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিত, আচ্ছা এরপরে এই করো ওই করো ওই করো। বাট যতই আপনি আরো উপরের দিকে যাবেন, টার্সিয়ারি লেভেলে যাবেন এডুকেশনে, কেউ আপনার সাথে থাকবে না, আপনি অনেক বেশি একা ফিল করবেন, আপনারা কেউ দেখাই দিবে না যে স্টেপ, আপনার ওই স্টেপগুলো আপনার নিজেরাই তৈরি করতে হবে যে এরপরে আমি কি করবো, এরপরে আমি কি করবো, কেউ আপনাকে এটা দেখাই দিবে না। আম, তো এটাই আর কি, এরকম কোনো বই নাই যে স্টেপ বাই স্টেপ বলবে স্টেপ ওয়ানে এটা করো, স্টেপ টুতে এটা করো, স্টেপ থ্রিতে এটা করো, এরকম কোনো জেনারেল স্টেপ ওয়াইজ গাইড নেই। আপনার নিজের জন্য কোনটা ভালো হয় আপনি এটা নিজেই ঠিক করেন। কিন্তু সেটা বোঝার জন্য আপনার অনেক রিসার্চ পেপার পড়তে হবে, এবং অন্যরা কিভাবে রিসার্চ করতেছে সেটা জানতে হবে, যারা রিসার্চ করতেছে তাদের সাথে কথা বলতে হবে, মিটিং করতে হবে, এই জিনিসগুলোই বলতেছে। কমিউনিকেশন রাখতে হবে, নেটওয়ার্কিংটা রাখতে হবে। জারিন তাসনিম আনিশা জিজ্ঞেস করছেন, পলিটিক্যাল সায়েন্সের ফিউচার সুযোগ কি আছে?
আমার সত্যি কথা বলতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে খুব বেশি মানে পেপার আমি পড়ছি বলতে হচ্ছে শুধু ভিডিওর কাজের জন্য পড়ছি, মানে অ্যাজ আ রিসার্চার আমি কখনো ইয়াপ করি নাই। বাট আমার কাছে মনে হয় যে যদি আপনি কোয়ান্টিটেটিভ পলিটিক্যাল সায়েন্সের কথা বলেন, যে এখানে কিছুদিন আগে আমরা ডিজিটাল পোস্টার নিয়ে কাজ করতেছি, সে সামনের নির্বাচনগুলোতে পলিটিক্যাল ক্যাম্পেইন কিভাবে চেঞ্জ হবে, আস্তে আস্তে ডিজিটাল বিলবোর্ড আসতেছে, আগে যেখানে শুধু পোস্টার ছিল, এই সব জিনিসগুলো নিয়ে কাজ করতেছি আমরা, কাজ করতে দেখলাম অনেকেই। সো হ্যাঁ, ফিউচারে কাজের সুযোগ আছে, বাট ফান্ডিং অপরচুনিটি কিরকম আছে সেটা সম্পর্কে আমি আসলে খুব বেশি আইডিয়া দিতে পারলাম না। স্টেম ফিল্ডে জেনারেলি ফান্ডিং অনেক বেশি থাকে। স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এই ফিল্ডটাতে। সো এই আর কি। সাইম আন্ডার গ্রাজুয়েটে রিসার্চের দিকে কিভাবে আগানো যায় এটা অলরেডি আমি অ্যান্সার দিয়ে দিছি। আন্ডার গ্রাজুয়েটে আমি ফার্স্টে থেকে চেষ্টা করতাম কনফারেন্সের পোস্টার সেশনগুলো অ্যাটেন্ড করা, দেন আমি কনফারেন্স অ্যাটেন্ড করার চেষ্টা করতাম, দেন আমি জার্নাল পেপার দিকে যাইতাম। জার্নাল পেপারের শুরুতে আমি জার্নাল পেপারের চারটা টাইপ আছে, একটা হচ্ছে Q1, Q2, Q3, Q4। সো Q1 হচ্ছে সবচেয়ে উঁচু জার্নাল, এরপরের গুলো আস্তে আস্তে কম ইয়ে আর কি। তো ওইখানে হচ্ছে যে আপনি চাইলে Q2, Q3, Q4 জার্নাল টার্গেট করে আপনি রিসার্চ পেপার পাবলিশ করতে পারতেন। সো এইভাবে করে আমি আগাইতাম। আম, মোহাম্মদ আলামিন ইসলাম বলতেছেন স্পোর্টস সায়েন্স থেকে রিসার্চের অপরচুনিটি কেমন আছে? ডেফিনেটলি স্পোর্টস সায়েন্স তো অনেক ইম্পর্ট্যান্ট এবং ভালো একটা ফিল্ড। বাংলাদেশে বায়োমেকানিক্স নিয়ে এখন মনে হয় ল্যাব করার চেষ্টা করতেছে ক্রিকেটে, দেন অন্য অনেক জায়গাতেই কাজ করতেছে। আমার সাথে অলরেডি একজনের কথা হয়েছে যিনি স্পোর্টস সায়েন্স নিয়ে মানে রিসার্চের কাজে ডিরেক্টলি করতেছেন, ইমেইলে আমার সাথে কন্ট্যাক্ট করছিলেন। সো তার রিসার্চও বেশ ভালো দেখছিলাম আমি। সো অবশ্যই রিসার্চের অপরচুনিটি তো খুব ভালো আছেই। হ্যাঁ, সো ভাই, আমার কাছে এটাই। কোশ্চেন আসছে আর কি। জি, আপনার আসসালামু কাছে আলাইকুম কোশ্চেন ভাইয়া। আসছে, বলেন। বল। আচ্ছা, কে কথা বলবে আগে? ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আপনি বলেন, সিফাত আহমেদ বলেন। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া হচ্ছে আমি বর্তমানে পড়াশোনা করতেছি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টে। তো আমি হচ্ছে মেনলি পাবলিক হেলথ নিয়ে কাজ করতেছিলাম। সো আমার খুবই কিছু ভালো। ফ্রেন্ড ওনারা হচ্ছে ব্যাংকিং সেক্টরে কাজ করতেছে। লাইক আমি ওদের হুম সাথে যখন কন্ট্যাক্ট করছিলাম ওরা বলছিল যে তুই চাইলে আমাদের সাথে ইনভলভ হতে পারিস। বাট আমার যেহেতু হুম পাবলিক হেলথ নিয়ে কাজ করার ইচ্ছে, আমি যদি হুম ব্যাংকিং সেক্টর হুম নিয়ে তারা যে কাজ করছে আমি কি সেই সেক্টরে পার্টিসিপেট করবো নাকি আসলে আমার অ্যাভয়েড করাই উচিত হবে? দেখেন, এখানে দুইটা ব্যাপার আছে। আপনি পাবলিক হেলথে ঠিক করছেন এখন, কিন্তু আজকে থেকে 1 বছর পরে আপনি যে পাবলিক হেলথেই থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আমি জাস্ট আমার প্রেফারেন্সটা বলতেছি। আমার যদি এখন অপশন থাকতো যে তাদের সাথে আমি ব্যাংকিং সেক্টরে একটা পেপার পাবলিশ করতে পারবো, আমি কাজ করতাম। আমি হ্যাঁ, পাবলিক হেলথেও আমি কাজ করতেছি, ব্যাংকিং সেক্টরেও আমি দেখি যে ওইখানে কি পেপার পাবলিশ হয়। যদি আমার ইন্টারেস্ট হয়, আমি পেপারটা পাবলিশ হইলে আমি হয়তো ফোর্থ অথর থার্ড অথর থাকলাম, আমার সমস্যা নেই। কারণ ফার্স্ট অথর যে তার হইলো পেপারটা, সো নিশ্চয়ই আপনাদের ওই গ্রুপের মধ্যে কেউ না কেউ ফার্স্ট অথর হবে। সো আপনি কাজ করলেন, দেখলেন যে কিরকম আপনার ইন্টারেস্ট লাগে কিনা, না থাকলে সমস্যা নাই। আপনার রিসার্চ প্রোফাইল একটা পেপার থাকলো, যদিও এটা পরবর্তীতে আপনি যদি পাবলিক হেলথে কাজ করেন তখন আর এটা কোনো আম, মানে ইফেক্ট ফেলবে না, কারণ আপনার কাজ ব্যাংকিং, এটা হচ্ছে ব্যাংকিং নিয়ে। কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হইলো যেটা আপনি পরে পাবলিক হেলথে রিসার্চ পেপার পাবলিশ করার সময় আপনি কাজে লাগাইতে পারবেন। সো এইটাই আর কি। আমি হইলে করতাম, দুইটাই করতাম। ওকে, থ্যাংক ইউ ভাই। একটা কোশ্চেন ছিল যে মেনলি আমি হচ্ছে ডেটা অ্যানালিসিসের উপরে একটু কাজ করছিলাম। সো আমি ডেটা অ্যানালিসিস মোটামুটি একটু জানি আর কি। সো আমি এই সেক্টরে ব্যাকআপ হিসেবে কাজ করছি। আমার এইম হচ্ছে অস্ট্রেলিয়াতে আর কি হায়ার এডুকেশনের জন্য যাওয়া। সো আমি হচ্ছে এই ডেটা অ্যানালিসিসের সাথে পাবলিক হেলথটাকে কিভাবে ইনভলভ করতে পারি, লাইক এটার কি কোনো অনেক মানে কিছু? সুন্দর একটা কোশ্চেন এবং মানে অনেক সুন্দর সুযোগ আছে ডেটা অ্যানালাইসিসে। তো মানে পাবলিক হেলথের ডেটাই তো সবকিছু, তাই না? মানে পাবলিক হেলথে আপনি কোন মানুষের হেলথ নিয়ে কাজ করতেছেন, সো পাবলিকের হেলথ। সো আমি এক্স্যাক্টলি টু দ্য পয়েন্টে জানি না। অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, আমার কাছে মনে হয় যে আপনার স্ট্যাটিস্টিক্স নিয়ে আরো পড়াশোনা করা উচিত। স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন এবং স্ট্যাটিস্টিক্সের কোর্স নেওয়াটা উচিত, আপনি সামনে হয়তো নিবেনও। সো ওইখান থেকে আপনি পাবলিক হেলথের অনেক ভালো রিসার্চ করতে পারবেন। আমার কাছে মানে স্ট্যাটিস্টিক্সে জোর দেন, স্ট্যাটিস্টিক্সে কোর্সগুলো করেন। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা হোস্ট, থ্যাংক ইউ। হোস্ট সাহেব আমাকে কোশ্চেনটা করেন। Okay. একজন হচ্ছে যদি একাধিক বিষয়ে আগ্রহী হয়, ফর এক্সাম্পল কেউ একজন হ্যাঁ। লাইট ম্যাথে আগ্রহী, আবার সে ডাটা সায়েন্সেও যদিও দুইটা রিলেটেড, বা সে যদি ক্লাইমেট চেঞ্জেও যাইতে চায়, বা হুম। অন্য কোনো আরো দুই একটা সেক্টর আছে, তো তার জন্য সবচেয়ে বেটার প্রথম ওয়ে কোনটা, যে কোন পন্থা বা লজিক অবলম্বন করে হচ্ছে হুম, সে যে কোনো একটা দিকে যাবে? প্রথমে আই গেস প্রথমে অনেকগুলো টপিক এক্সপ্লোর করা যাইতে পারে, বাট শুরু থেকে একটা টপিকে স্টিক থাকলে যেটা হয় ওই টপিকেই আমি আমার সব পাবলিকেশন হবে, সো আমার অনেক বেশি পাবলিকেশন থাকবে। বাট এটা সম্ভব হয় না আসলে যে একদম শুরু থেকে সেম টপিকে রিসার্চ করে দেন আমি একদম পিএইচডিতে ওই টপিকে পিএইচডি করতেছি। এটা আসলে অনেক কঠিন। সো আমার কাছে মনে হয় যে
আপনার যদি সুযোগ থাকে পেপার পাবলিশ করার, আপনি সব দিকেই যান। আম, আপনি ট্রাই করেন, চেষ্টা করেন পেপার পাবলিশ করার। আমার কাছে মনে হয় যে সব দিকেই আপনি করার চেষ্টা করেন, এবং পরবর্তীতে একটা জায়গাতে হয়তো স্থিত হবেন আপনি ফোর্থ ইয়ারে যায়, কিন্তু সেকেন্ড থার্ড ইয়ারে আপনি যে কোনো জায়গাতেই কাজ করতে পারেন আমার কাছে মনে হয়। ফেরদৌসী আক্তার কোশ্চেন করছেন সোশ্যোলজি থেকে কিভাবে আগানো যায় রিসার্চের ব্যাপারে। মানে এটার আসলে কোনো ডেফিনিটিভ অ্যান্সার নাই। আপনাকে অলরেডি আপনাদের সবাইকে বলতেছে আপনারা বেশি বেশি পেপার পড়েন, সোশ্যোলজি রিলেটেড পেপার পড়েন, গুগল স্কলারে যে সোশ্যোলজি লিখা সার্চ দেন, কোন কোন পেপার পাবলিশ হয়েছে দেখেন, আপনার ডিপার্টমেন্টের যেই প্রফেসর বড় ভাই আপুরা আছে সোশ্যোলজির, তারা কি কি পেপার পাবলিশ করছে ওইগুলো পড়ে ফেলেন, তাইলেই আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে কি ধরনের পেপার পাবলিশ করা যায়। সো এটা কোনো ডেফিনিটিভ অ্যান্সার নাই, বাট আগানো যায় এইভাবেই। নাজমুল কোশ্চেন করতেছে ভেটেরিনারি সায়েন্স থেকে হায়ার স্টাডিজের জন্য কোন দেশ টার্গেট করা উচিত। এটা আসলে আমার আসলে জানা নাই যে কোন দেশ টার্গেট করে, বাট কোয়ান্টিটেটিভ রিসার্চের জন্য ইউএসএ খুব ভালো, অস্ট্রেলিয়া আছে, ইউকে আছে, ইউরোপের বিভিন্ন কান্ট্রি আছে, ইউরোপিয়ান ইউনিয়নের, ওরাও ভালো। সো ওইখান থেকে আপনি ট্রাই করতে পারেন স্কলারশিপ নেওয়ার। সায়েম কোশ্চেন করছেন আন্ডার গ্রাজুয়েটে কিভাবে সর্বোচ্চ ভালো রেজাল্ট করা যায়। বেশি বেশি পড়বেন, সারাদিন পড়বেন, পরীক্ষা ভালোভাবে দিবেন। এটা আসলে কোনো ডেফিনিট অ্যান্সার নাই। হ্যাঁ, মাসুদ ডানা এগ্রিকালচার থেকে রিসার্চ এবং উচ্চশিক্ষার সুযোগ কেমন? অবশ্যই এগ্রিকালচার থেকে প্রচুর ভালো সুযোগ আছে বাংলাদেশে তো। আম, বাংলাদেশে তো হচ্ছে যে সবাই এগ্রিকালচার নিয়ে কাজ অনেক করে। সো এটা অবশ্যই ভালো সুযোগ আছে। মেশিন লার্নিং, আশমিত কোশ্চেন করছেন মেশিন লার্নিং অথবা এআই নিয়ে যদি আমি রিসার্চ করতে চাই সেই ক্ষেত্রে বাংলাদেশে অপরচুনিটি কম, অনেক অনেক ভালো। মেশিন লার্নিং এর জন্য আপনার জাস্ট একটা ভালো ল্যাপটপ লাগবে, একটা ভালো ডেস্কটপ লাগবে, তাইলেই হয়। ওই এআই নিয়ে আপনি খুব ভালো কাজ করতে পারবেন, যদিও এই জায়গাটা একটু স্যাচুরেটেড হয়ে যেতেছে, সবাই এটা নিয়ে কাজ করতেছে, বাট এইটাই আর কি। ওকে, আমার হাতে আর 3 মিনিট সময় আছে, আমি আর দেখি আর 2টা কোশ্চেন নিব। জিহাদ মুনতাজিদ এক হাত তুলছেন, সো একটু যদি কাইন্ডলি বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে আমরা যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি, তা আমরা যদি হুম হচ্ছে হুম। পাবলিক পলিসিতে কাজ করতে যাই, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে, তা এই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ পাবলিক পলিসি বা সোশ্যাল পলিসি এই ক্ষেত্রে হচ্ছে যেমন আমাদের জেন্ডার, ক্লাইমেট, পাবলিক হেলথ এরকম হ্যাঁ অনেক আছে। তাই আমি যদি প্রত্যেকটা সেক্টরে দুইটা তিনটা করে পেপার রাখার চেষ্টা করি, সে হ্যাঁ তাহলে কেমন হয়? যেহেতু আমি নির্দিষ্ট এখনো জানি না আমি কোন ফিল্ডে থাকবো। হ্যাঁ হ্যাঁ, খুবই এটাই সুন্দর প্রশ্ন করছেন আপনি। এটা জেন্ডার এবং ভালনারেবিলিটি স্টাডিজ থেকে শুরু করে সবকিছু নিয়ে আপনি সব পেপার পড়েন, শুধু 2টা 3টা কেন, সব ধরনের পেপার পড়েন আপনি। পড়তে তো আর বাধা নাই ভাই, আপনি তো পড়তে পারবেন, পড়তে তো আপনাকে কেউ আটকাইতেছে না, আপনি ইচ্ছা মতন পড়েন। তারপর আপনি দেখেন যে আপনার এই ফিল্ডটা খুব ভালো লাগতেছে, সেদিন একটা ফিল্ড সিলেক্ট করেন। সো এইভাবে করে আগাইলে আই গেস বেটার হয়। না আম, ভাই, আমার আমার এ- প্রশ্নটা ছিল হচ্ছে আমি যদি এরকম অপরচুনিটিস পাই, যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করতেছে তাদের সাথে দুইটা পেপারে কাজ করলাম, আমার হচ্ছে একটা পাবলিকেশন হয়ে গেল, তারপর জেন্ডার নিয়ে কাজ করতে সবার সাথে করলাম সেকেন্ড অথর হিসেবে। করতে পারলে তো ভালো, আপনার পেপার অনেকগুলো হবে, কিন্তু লাস্ট পর্যন্ত আপনার থিতু হইতে হবে একটা জায়গাতে। সো দেখে যেখানে আপনি সেকেন্ড অথর না, আপনি ফার্স্ট অথর হবেন। সো ওইটা 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 দেখতে হবে আর কি। করেন আপনি, সমস্যা নাই, ভালো 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 হবে, পেপার করেন, অবশ্যই ভালো হবে। আচ্ছা, ওপো সিপি, আচ্ছা পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোন দেশে সুযোগ বিচি, আচ্ছা জানি না। আচ্ছা, পপুলেশন সায়েন্স হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টে কোন দেশে তো সব দেশেই আছে, কোন দেশে নাই। আমেরিকাতে ফান্ডিং বেশি থাকে তুলনামূলক, অস্ট্রেলিয়াতেও করা যায়, ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোতে জেনারেলি সবাই এইসব দেশগুলোতে, চায়নাতেও ইদানিং অনেকে যাইতেছে। সো এইসব জায়গায় ট্রাই করতে পারেন। তারিখ একটা কোশ্চেন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে সালাম। কি শোনা যাচ্ছে ভাই? জি জি জি, শোনা যাচ্ছে, জি। জি, আমি হচ্ছে মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ডের আসলে। আর বর্তমানে আমি হচ্ছে আমার গ্রাজুয়েশন শেষ করেছি রিসেন্টলি, এবং আমার হচ্ছে ফোর্থ ইয়ারে একটা প্রজেক্ট ছিল। তবে প্রবলেমটা হচ্ছে আমি প্রজেক্টে মানে অ্যাডভান্স লেভেলের খুব একটা কাজ হয়নি, মানে বায়োকেমিক্যাল আইডেন্টিফিকেশন টাইপের কাজ করছি। এবং এখন হচ্ছে বায়োইনফরমেটিক্স এর কিছু কাজ করতেছি, এবং হচ্ছে কনফারেন্স পেপার 2টা আছে। তো এখন আমি এখন একটা মানে সাজেশন চাচ্ছি যে আপনার কাছে, যে আমার আমি হচ্ছে মাস্টার্সে বাইরে যাওয়াটা কি প্ল্যান করাটা এখন আমার ঠিক হবে? আমার যেহেতু মাস্টার্সের থিসিসটা মানে ভ্যারি করে বাইরে যাওয়ার ক্ষেত্রে, স্কলারশিপের ক্ষেত্রে যদি পিএইচডি করতে যাই, সেক্ষেত্রে কি আমার এখন মাস্টার্স টার্গেট করাটা বাইরে ঠিক হবে, নাকি আমি দেশে মাস্টার্স করে তারপর পিএইচডি বাইরে টার্গেট করবো? খুবই ভালো কোশ্চেন। আপনি মনে হয় এদের সবার মানে এই আজকের পার্টিসিপেন্টদের মধ্যে সবচেয়ে অ্যাডভান্সড কোশ্চেন করছেন। আপনার অলরেডি কনফারেন্স পেপার আছে, বুঝে যেতেছে আপনি অলরেডি রিসার্চ শুরু করছেন এবং কাজও করছেন। সো থ্যাংক ইউ, আপনি কোশ্চেনটা করছেন। এবং আমার কাছে মনে হয় যে আমি যদি এই মিটিং এর পার্টিসিপেন্ট হিসেবে আমি যদি থাকতাম, তাহলে আমি এই মিটিং এর সাথে সাথে বা এরপরে এই যে আমি তারিক সাহেবরে
খুঁজে বাই করতাম এবং তার সাথে আমি কথা বলতাম যে কেমনে আপনি এত পেপার পাবলিশ করছেন, কেমনে এত রিসার্চ করছেন, এগুলো আমার জানতে হবে। না তো আসলে আমার যাই পেপার হোক, ভাই, আপনারা আমার পেপার নাই, মানে আমি হচ্ছে প্রজেক্টের কাজ, মানে একটা ছিল, মানে ফোর্থ ইয়ারের, এবং হ্যাঁ, আমি বায়োইনফরমেটিক্স এর কাজ করতেছি, মানে এরকম, মানে রানিং চলতেছে, কোনো পাবলিশ হয়েছে এরকম কিছু নাই এখন। কোনো সমস্যা নেই। আচ্ছা, কাজ তো করতেছেন, অ্যাটলিস্ট মানে বোঝাই যাচ্ছে যে আপনার রিসার্চের কাজ আছে। বাংলাদেশে মাস্টার্স আসলে খুব বেশি ভ্যালুয়েবল না, প্রথম কথা বলে দিই যে বাংলাদেশের মাস্টার্স দিয়ে আসলে যে আপনি খুব সামনে খুব কিছু করে ফেলতে পারবেন এরকম না। বাংলাদেশ থেকে আমি অলরেডি অনেকেই দেখছি যে ব্যাচেলার্সের পরে ডাইরেক্ট পিএইচডিতে ঢুকে, দেন হচ্ছে 2 বছর পরে পিএইচডি করার কালীন 2 বছর পরে একটা মাস্টার্স ডিগ্রি নেওয়া যায়, মানে পিএইচডিটা থেকেই একটা মাস্টার্স ডিগ্রি নেওয়া যায়, দেন আপনার মাস্টার্স হয়ে গেল, পিএইচডিও হয়ে গেল আর কি। সো যদি আপনি খুব কম বয়সে যেতে চান, এইটা আমি বুয়েট থেকে মাস্টার্স করেই গেছিলাম, কারণ আমার বুয়েটে রিকোয়ারমেন্ট ছিল আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে চাইলে অবশ্যই আমার মাস্টার্স করতে হবে, সো আমি মাস্টার্স করেই গেছিলাম। আম, তো কিন্তু এটাই আর কি, মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ থেকে মাস্টার্স করলে যে আপনার খুব আহামরি লাভ হবে বা বাংলাদেশের মাস্টার্সটা খুব ভালো, এটা এমন কিছু না। বাইরে যেও মাস্টার্স করতে পারেন, বাট উল্টা পাশে সমস্যা হতেছে মাস্টার্সে ফান্ডিং হয় না। বাইরে মাস্টার্সে ফান্ডিং পাওয়া খুব টাফ, পিএইচডিতে ফান্ডিং পাওয়া খুব ইজি। সো অনেকে যেটা করে পিএইচডির জন্য ফান্ডিং পায়, নেয়, দেন হচ্ছে 2 বছর পিএইচডি করে মাস্টার্স ডিগ্রিটা নিয়ে পিএইচডিটা আর করে না, তখন চাকরিতে ঢুকে যায়, মানে কোনো না কোনো জবে ঢুকে। তো এটা করে অনেকে, বাট এটা করাটা খারাপ, কারণ প্রফেসর আপনাকে পিএইচডির ফান্ডিং নেওয়ার জন্য একটা প্ল্যান করে নিছে 5 বছরে, কিন্তু আপনি ধরেন তারে ডিচ করলেন। সো বাট অনেকে করে প্রফেসরের সাথে কথা বললে সে অ্যাগ্রি করলেই তখনই করে। সো অনেক অপশন আছে আর কি আপনার হাতে। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল যে আমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার সবসময় একটা ইন্টারেস্ট ছিল শুরু থেকে, যদি সুযোগ আনি তো আমি মাস্টার্স এর হচ্ছে রিসার্চে মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কম্বিনেশন করে কাজ করতে যাচ্ছিলাম মাইক্রোলজির সাথে। তো যদি এটার মাধ্যমে যে একটা থিসিস বা কোনো প্রজেক্টে কাজ করে পরবর্তীতে মনে করেন যে পিএইচডির ক্ষেত্রে কিরকম ফান্ডিং পাবো, বা আপনি যেহেতু বলেন আপনার টেক্সাস ভার্সিটিতে মোটামুটি এটা ফান্ডিং আছে, তো কিরকম সুযোগ থাকবে অনেক আমার? অনেক না, অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কাজ করলে তো প্রচুর ফান্ডিং এর সুযোগ আছে। সো জিনিসটা হইতেছে আপনি কি ভালো মতন শেষ করতে পারবেন কিনা, কাজ ভালো হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো সবসময় মানে মোস্ট রিসেন্ট কাজের উপরে প্রফেসররা দেখে যে আপনি একদম লাস্ট কি কাজ করছেন, আপনি 10 বছর আগে নিয়ে কাজ করছেন, ওইটা এত বেশি দেখবে না। সো মোস্ট রিসেন্ট আপনি কি নিয়ে কাজ করছেন, যদি সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ হয় এবং আপনি ওই থিসিস দিয়ে ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করতেছেন এবং তার কাজের সাথে যদি আপনার কাজ মিলে, তাইলে খুব ভালো হয়। এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি যেই ভার্সিটিগুলো টার্গেট করতেছেন, ওই টার্গেট করা ভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড যেই ফ্যাকাল্টিরা কাজ করে তাদের একটা লিস্ট বানান এবং কে কোন টপিকে কাজ করে সেটার একটা লিস্ট বানান। সো আপনি ওই টপিকেই কাজ করা শুরু করেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এক্স্যাক্টলি ওই টপিক ধরেই কাজ করা শুরু করেন, যাতে ওদের কাজের সাথে আপনার কাজ মিলে এবং আপনাকে ওরা এই চট করে হচ্ছে যে নিয়ে নেয়। কারণ সত্যি কথা আমি আপনাদের বলি, ফান্ডিং পাওয়া না পাওয়া এটা অনেকটাই ডিপেন্ড করে প্রফেসরের কাজের সাথে আপনার কাজ কতটুকু মিলতেছে তার উপরে। প্রফেসর কিন্তু ইভেন আপনার সিজিপিএ কম হোক, আপনার রিসার্চ পেপার না থাকুক, কিন্তু আপনার ওই রিলেটেড কাজ আছে, এক্স্যাক্টলি ওই রিলেটেড যে রিলেটেড কাজ করতেছে, ওই রিলেটেড কাজ আছে আপনার, ওইটা তার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে এবং আপনাকে চট করে নিয়ে নিবে। সো আমি হইলে আপনার জায়গায় থাকলে সেটা করতাম যে আমার যতগুলা পছন্দের ভার্সিটি আছে আমি এই ভার্সিটিতে অ্যাপ্লাই করব, ওকে, 10টা ভার্সিটি, এই 10টা ভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কোন কোন প্রফেসর আছে তাদের লিস্ট, তাদের মধ্যে কে কে হচ্ছে ইয়া নিয়ে কাজ করতেছে, মানে কোন কোন টপিক নিয়ে কাজ করতেছে সেটার একটা লিস্ট, দেন আমি ওই টপিক সিলেক্ট করে 2 বছর আগে থেকে মাস্টার্সের জন্য কাজ শুরু করলাম। 2 বছর পরে যেন আমার একটা পেপার পাবলিশ হইলো বা কিছু হইলো, দেন আমি বলতে পারবো যে আমি এই তোমার, এবং কন্টিনিউসলি 2 বছরে আপডেট রাখতে হবে যে তারা নতুন কি আর কাজ করতেছে, নতুন কি আর কাজ করতেছে, বা এই আর কি, মানে তাদের প্রজেক্টের ফান্ডিং কোন টপিকে বেশি আসতেছে। সো ওই প্রজেক্টগুলোর রিলেটেড কাজ করলে আপনার মানে ভালো একটা কিছু হওয়ার কথা। আচ্ছা ভাই, আমার মনে হয় আমার আমরা শেষ। এখানে জি জি, আচ্ছা। আপনার আপনার শেষ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। না, খুব ভালো কোশ্চেন ছিল এবং আমি আশা করি আপনার খুব ভালো প্ল্যানে আগাইতেছেন, আমি ডেফিনেটলি বলবো খুব ভালো প্ল্যান। আম, আমার মনে হয় আমি আমি আসলে আমার একটু বের হইতে হবে, মানে আমরা হয়তো এইখানেই শেষ করতে পারি। আম, অনেক অনেক বেশি ধন্যবাদ যারা যারা জয়েন করছেন। আমাদের হোস্ট সাহেব একটু যদি কিছু বলেন আর কি, তারপরে তারপরে আমি আমার সমাপনী বক্তব্য দিও। এ, ধন্যবাদ ভাই আপনাকে আহ, এত কম সময়ের মধ্যে অনেক কিছু নলেজ শেয়ার করার জন্য আর কি। তো যারা যুক্ত হয়েছে তাদেরকেও ধন্যবাদ। আমরা চাইবো যে আপনি পরবর্তীতে আমাদের আরেকবার সময় দেন, আর যেহেতু অনেকেরই অনেকগুলো কোয়েশ্চেন এখনো থেকে গেছে আর কি, আমাকে অনেকগুলো কোয়েশ্চেন পাঠাইছে।
সো ধন্যবাদ আপনাকে। আসলে প্রশ্ন সত্যি কথা বলতে প্রশ্ন অনেক অনেক থাকে, অনেকের অনেক প্রশ্ন থাকে। একদিন আমি আমার রিসার্চ ওয়ার্কশপে, আমরা হচ্ছে প্রতি 3 মাস পর পর একটা রিসার্চ ওয়ার্কশপ নেই। সো ওই রিসার্চ ওয়ার্কশপগুলো খুব ডিটেইলড অ্যানালাইসিস হয় আর কি। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখতে পারি, কারণ আমাদের সামনে আম, আমাদের সামনে হচ্ছে যে জানুয়ারিতে হচ্ছে নেক্সট ব্যাচ শুরু হবে। আম, এটা হচ্ছে আমি চ্যাটে, চ্যাট কই আসতেছে না। ওকে, এটা হচ্ছে মিটিং গ্রুপ চ্যাট বেস্ট, হ্যাঁ। সো এইখানে হচ্ছে যে ওয়ার্কশপে ডিরেক্টলি জয়েন করা যাবে, এটা 3 দিনের একটা ওয়ার্কশপ হয়। তো ওইখানে আমি একদিন 5 ঘন্টা টানা কথা বলছিলাম, জাস্ট কোশ্চেন অ্যান্সার। মানুষের এত কোশ্চেন ছিল, বাট সবসময় আসলে সম্ভব হয় না। তো বাট যাই হোক, আহ, অনেকের অনেক কোশ্চেন আছে। আমি যতটা পারা যায় আসলে চেষ্টা করছি যে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে, বাট বেশিরভাগ মানুষের আমি যেমন দেখলাম, যেমন তারিক সাহেবের কোশ্চেন যেগুলো ছিল এগুলো একদম মানে একজন রিসার্চার, খুব কোর লেভেলের রিসার্চ, সে অনেক আগে গেছে এরকম টাইপের একটা কোশ্চেন ছিল। আর অনেকের কোশ্চেন একদম জেনারেল টাইপের ছিল, যে পপুলেশন সায়েন্সে কিভাবে রিসার্চে আগানো যায়। এটা আসলে খুব জেনারিক কোশ্চেন, যে এটার আসলে কোনো নির্দিষ্ট অ্যান্সার নাই। যেমন তারিক সাহেবের কোশ্চেন যেগুলো ছিল একদম স্পেসিফিক, যে মাস্টার্সে আমি এই কাজ করবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কাজ করব, সো আমার এখন সামনে কি করা উচিত, এরকম স্পেসিফিক কোশ্চেন করলে হয়তো আমি আরো বেটার অ্যান্সার দিতে পারতাম। বাট অনেকেরই মনে হয় যে এখন মাত্র শুরু করতেছে, ডেফিনেটলি কারোরই এত এক্সপিরিয়েন্স নাই, এটাই স্বাভাবিক। সো আপনারা যেরকম কথা বলেন, কাজ করেন, যারা কাজ করছে তাদের সাথে যোগাযোগ করেন, রাখেন। যেমন এই সেশনটা অ্যাটেন্ড করলেন, এরকম আরও সেশন হইলে অ্যাটেন্ড করবেন। ডেফিনেটলি আমি আবারও যদি বেসিক রিসার্চ ওয়ার্কশপ রিলেটেড এরকম ওয়ার্কশপ করাই, যেটা হচ্ছে একদম বেসিক রিসার্চ রিলেটেড, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব, বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে এই সময় আমরা এরকম একটা কিছু করতে চাই, আপনি আসবেন কিনা ভাই। সো আমি তখন অবশ্যই ট্রাই করব যদি সময় থাকে আমার। আমরা খুবই আসলে পিএইচডি স্টুডেন্ট যারা, তারা খুবই ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যায়। আম, এটা আপনারা জানেন, কারণ আমাদের রিসার্চের পিছনে প্রচুর টাইম দিতে হয়, কারণ এই রিসার্চের জন্য আমাদের টাকা দেয়। আমাদের জীবন চলে, পেট চলে রিসার্চ করার কারণে। সো এইটাই আর কি। আপনাদেরও যদি আপনার পিএইচডিতে যান, মাস্টার্সে যান, আপনাদেরও পেট চলবে রিসার্চের টাকায়। সো তখন আপনাদের একদম পেপার মানে করতেই হবে, এরকম টাইপের ইয়ে থাকে, এবং প্রচুর প্রেশার থাকে ভালোই। মানে এমন না যে একদম আহামরি যে আমি ভাত খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এরকম না, বাট থাকে আর কি। সো অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। খুবই ভালো কিছু কোশ্চেন আমি পাইছি, আমি রিয়েলি এনজয় করছি অ্যান্সারগুলো দিতে। এবং আমার কাছে মনে হয় যে আপনারা সামনে অনেক ভালো করবেন এবং আগায় যান, ইনশাল্লাহ। দোয়া থাকলো, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ জয়েন দেওয়ার জন্য। আজকে শেষ করি, নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।